আজকে সকাল থেকে প্ল্যান ছিল আমি আজকে মুভি দেখতে যাব। এই রাত তোমার আমার। তো সেই রকমভাবেই সব কিছু প্ল্যান করেছিলাম যে অফিস থেকে হাফ ডে নিয়ে চলে আসব। বাট হাফ ডে নিলাম কিন্তু দেখলাম প্রচণ্ড বৃষ্টি, তাই জন্য হাফ ডে ক্যান্সেল করে নিলাম। বৃহস্পতিবার দিন থাকে আমার লক্ষ্মী পুজো, সেখানে বাড়ি ঘর তো ঝাড়া মোছা করে পুজো করতে হয়, তাই অনেকটা সময় যায়। তাই জন্য আমার প্রচণ্ড হেক্টিক থাকে থার্সডে। বাড়িতে এসে দেখলাম এত সুন্দর, যখন রাস্তায় বেরিয়েছি তখনই দেখেছি ওয়েদার কি অদ্ভুত, বৃষ্টি হওয়ার পরে কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে, অদ্ভুত একটা হাওয়া দিচ্ছিল। খুব একটা বিকেলবেলা বারান্দায় বসার সময় পাই না। আজকে এসেই লোভটা সামলাতে পারলাম না, বারান্দায় গিয়ে একটু বসলাম। আমার গাছগুলো একদম সবুজ হয়ে উঠেছে, বাচ্চাগুলো আমার পাশে গিয়ে বারান্দায় বসলো। আমাদের বারান্দাগুলো থেকে একদম রাস্তা দেখা যায়, কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বারান্দাগুলোর মুখগুলো হচ্ছে ভিতরের দিকে, রাস্তার দিকে নয়। তার জন্য আমার বারান্দায় বসলে প্রাইভেসি কম থাকে, উল্টো দিকের বারান্দা থেকে সব দেখা যায়। এটা আমার এই অপছন্দ এই ফ্ল্যাটটার। কিন্তু রাস্তাটা এত সুন্দর দেখা যায়, পুরো খোলা আকাশটা দেখা যায়। কিন্তু প্রচণ্ড তাড়া ছিল বলে বেশিক্ষণ বারান্দাতে বসতেও পারলাম না। এই বারান্দাটাতে বসলে অনেক রাত্রিবেলা আমার খুব ভালো লাগে। রাস্তা দিয়ে তখন মাঝে মধ্যে এক একটা করে গাড়ি চলে, আমার যেন নিজের কত কথা, কত পুরনো স্মৃতি আমার মনে পড়তে থাকে। আজকে অবশ্য বারান্দায় বসে বেশ ভালোই লাগছিল। রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছিল, আকাশ দেখছিলাম, অদ্ভুত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর আমার দুটো বাচ্চা আমার কোলের মধ্যে মাথা দিয়ে ওরা আদর খাচ্ছিল। ওরা খুব খুশি হয়ে যায় যদি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। ওরাও একা একা থাকে দুজনে মিলে, আর আমার জন্য ওরা অপেক্ষা করতে থাকে। সেই জন্যে ওরা জানে মা যেখানেই যাক না কেন আগে বাড়িতে আসবে, আমাদের বিস্কিট টিস্কিট খাওয়াবে, তারপর মা বেরোবে। এটা ওরা বুঝে গেছে। আমি অফিস থেকে ডাইরেক্টলি খুব কম যাই কোথাও, আমার মন ভালো লাগে না ওদের সঙ্গে দেখা না হলে। সে কারণে আজকেও ঠিক তাই হলো, আগে বাড়িতে এলাম, ওদের সঙ্গে সময় কাটালাম, তারপরে আমার অন্য কাজ শুরু করলাম। আসলে কি যেন মানে আমার সঙ্গে আমার বাচ্চাদের বন্ডিংটা একদম অন্যরকম হয়ে গেছে। আমরা দুজনেই দুজনের জন্য অপেক্ষা করে থাকি। ওরা জানে মা এখন অফিস যাবে, এখন ফিরবে, সেই হিসাব করে ওরা জানলার ধারেও বসে থাকে। আর আমিও জানি আমি বাড়িতে ফিরলে ওরা কতটা খুশি হবে। তারপর বাড়িতে পুজো টুজো করে রেডি হয়ে চলে গেলাম সিটি সেন্টার 1-এ। আমি, ইতুর মা আর কুমকুম। কুমকুম গিয়ে টিকিটটা কেটে নিল। আমরা হলে যখন গেছি তখন মোটামুটি সবাই বসে গিয়ে লাইট নিভে গেছে। একদম লাস্টে আমরা গিয়ে বসলাম, লাস্ট সিটে। গোটা কয়েকই লোক ছিল, খুব একদমই 50টা লোক ছিল কি না আমি জানি না, কিন্তু মুভিটা খুব ভালো। পরমব্রত চট্টোপাধ্যায়ের ডিরেকশনে অপর্ণা সেন আর অঞ্জন দত্তের এই মুভিটা সবার দেখা উচিত। একটা সন্ধেবেলা বা একটা রাতের ঘটনা, একটা রাতের গল্প, কত কিছু কনফেস করা, কত কিছু না বলা কথা, এরকম তো হয়েই থাকে না আমাদের। তোমরা সবাই দেখো। তারপর বেরিয়ে ঠিক করলাম চা খেতে হবে। অফিস থেকে এসে চা না খেয়েই বেরিয়ে গেছিলাম। বন্ধুদের দেখা হয়েছে, চা খাবো না, এসব কলকাতা ছাড়া সত্যিই কোথাও হয় বলে আমার মনে হয় না। এখানে আমরা সবাই কাছাকাছি থাকি, একটু দূরে থাকলেও কোনো অসুবিধে নেই। কুমকুম থাকে বেলেঘাটা, ও কিন্তু সল্ট লেকে প্রায় দিন চলে আসে আমাদের সাথে আড্ডা মারতে, আমরাই বরং কম যাই। তারপর কুমকুমকে রিকশায় তুলে দিয়ে আমরা চলে এলাম। ঋতু বলে চলো রোল খাই। তো জাব্বারের রোল অসাধারণ, এত ভালো রোল বানায় এখানে। কলকাতার রোল, ফুচকা, মিষ্টি, মানে এসব কোথাও পাওয়া যায় না। বলে লাভ নেই, কোনো মেট্রো সিটিজে এরম রোল বানাতে পারবে না। এত ভালো রোলটা বানিয়েছিল, রোলটা খেতে খেতে হেঁটে বাড়ি ফিরে এলাম। দেখে এলাম এই রাত তোমার আমার। দেখে এসেই মনে হলো বাচ্চাদের খেতে দিয়েই তোমাদের একটু বলি, তোমরাও প্লিজ দেখো। পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা অনবদ্য সৃষ্টি। আমি জানি না এরপর অপর্ণা সেন, অঞ্জন দত্ত আর কখনো ছবি করতে পারবে কি না, বা করবেন কি না, বা হবে কি না, বাট তোমরা সবাই দেখো। আমার ছবিটা দেখতে দেখতে চোখ মন সবই ভারী হয়ে আসছিল, কিন্তু সেটা অবশ্য কাউকে বুঝতে দিইনি, অন্য বন্ধুদের।
ছবিটার মধ্যে কেন আমার মন ভারী হয়ে আসছিল, কেন আমার চোখ ভারী হয়ে আসছিল, সেটা একটা অন্য কারণ। অন্য কারণ মানে এই ছবিটার প্রত্যেকটা মুহূর্তের সাথে, প্রত্যেকটা ডায়লগের সাথে, প্রত্যেকটা সিনের সাথে আমি নিজেকে অসম্ভবভাবে রিলেট করতে পারি। আমার মা ব্রেস্ট ক্যান্সারে মারা যান। আমার মা ডাইহার্ট ফ্যান ছিলেন অপর্ণা সেনের, অঞ্জন দত্তর। অঞ্জন দত্ত ওইখানেও অপর্ণা সেনকে দেখিয়েছে ক্যান্সার পেশেন্ট, কেমোর পরে পুরো চুল উঠে গেছে, মাথায় স্কার্ফ বাঁধা, ঠিক মাও এরকমভাবে স্কার্ফ বাঁধত। এখানে দেখিয়েছে ওনাকে জিওগ্রাফির টিচার, মাও টিচার ছিল। অপর্ণা সেন যখন লাস্টে বলছে স্কুলের কথা, মাও সারাক্ষণ বলতো অপারেশনের পরও স্কুল জয়েন করবো, কবে স্কুল জয়েন করবো, ডাক্তারকে সারাক্ষণ জিজ্ঞেস করতো। অসম্ভব ভালোবাসতো স্কুল। অপারেশনের পর যখন কলকাতায় আমরা ফিরলাম বম্বে থেকে, আমার বম্বে টাটা হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছিল, তখন রাত্রিবেলা গাড়ি করে মা স্কুল দেখতে যেত। নিজের মাথার উইক নিজে কিনতে বেরোতো। অসম্ভব মনের জোর ছিল, বাঁচতে চাইতো। রিক মানে আমার দিদির ছেলেকে নিয়ে স্কুলে যাবে, নিজের স্কুলে পড়াবে, এরকম স্বপ্ন ছিল। মার যখন অসুখ ধরা পড়ে তখন আমার সদ্য বিবাহিতা আমি, আর দিদি তখন আমার জামাইবাবু নেভিতে কাজ করতেন, ডক্টর, তো ওরা বাইরে পোস্টিং ছিল। তো বাবাকে একাই প্রায় সামলাতে হতো। যখন ধরা পড়ে তখন আমরা সবাই অবশ্য বম্বে চলে যাই একসাথে সবাই, কিন্তু তারপরে বেশিরভাগ সময় বাবাই তার মাকে একাই থাকতে হতো। বাবা বাইরে থেকে কখনো কোনো নার্স রাখতো না, সব কিছু নিজে করতো। মাকে স্নান করানো, রান্না করে খাওয়ানো, ওষুধ দেওয়া, ডক্টরের কাছে যাওয়া, ডক্টরের সাথে কথা বলা। আমরা কিছুই জানতাম না ডাক্তার বাবাকে কী বলছে না বলছে। প্রত্যেকটা জিনিস আফটার অপারেশন মার সমস্ত অপারেশনের জায়গা ক্লিন করা, ড্রেসিং করা, এভরিথিং। এখানেও ঠিক তাই, অঞ্জন দত্ত একাই সামলাতে। ছেলের ওপর ছিল অভিমান, রাগ, এই যে ইগো বলি না, ইগো আমাদের কত কিছু, কত সময় নষ্ট করে দেয়। এখানেও শেষ, একদম যখন শেষ, তখন বাবা সেই ছেলেকে বলল আয়। তার আগে অবধি বাবার সঙ্গে যে ছেলের দূরত্ব, অবশ্যই সেটা আমাদের মধ্যে ছিল না। কিন্তু এই যে জার্নিটা এখানে দেখছিলাম অঞ্জন দত্তর আর অপর্ণা সেনের, কত কথা হয়তো বলা হয় না একটা জীবনে। যখন মানুষ ভাবে দুনিয়া থেকে চলে যাব সব ছেড়ে, তখন হয়তো মনে হয় সবটা বলে যায় বা কনফেস করতে ইচ্ছে করে। হতেই পারে দুটো মানুষ সংসার করে গেল সারা জীবন, কিন্তু তাদের জীবনে হয়তো অন্য কেউ কখনো এসেছিল, এটা কোনো অপরাধ নয়। কিন্তু সেই ভালোবাসাটা কখনোই আমার সংসারের থেকে বড় হয়ে ছাপিয়ে যায়নি। আমার সংসারকে ভালোবাসা, নিজের সন্তানের প্রতি ডিউটি, নিজের হাজব্যান্ডের প্রতি ডিউটি, এইসব ছেড়ে এবার এসবের ওপর দিয়ে কখনো সেই ভালোবাসা যায়নি। এখানে সেটাও দেখিয়েছে খুব সুন্দর করে, খুব ছোট্ট ছোট্ট জিনিস এত সুন্দর ন্যারেট করেছে। একটা ছোট ইঁদুরের কি অসাধারণ একটা ভূমিকা। অনেক ছোটোবেলায় একটা ইংলিশ কবিতা পড়েছিলাম, সেখানে আমার একদম নামটা মনে পড়ছে না। সেখানে কোনো একটা বাড়িতে একা একজন ছিল, একটা ইঁদুর ছিল, ইঁদুরটাই তার বন্ধু হয়ে গেছিলো। ইঁদুরের মুভমেন্ট, ঘোড়া, আওয়াজ, ওটাই নিয়েই সে বাঁচত, সে সমস্যার সঙ্গী হয়ে গেছিল। এখানেও তাই, একটা চা বাগানের থাকে এনারা, আর একটি ইঁদুর। আমার বাবা মার জীবনটাকে আমরা দেখেছি। বাবা বিরক্ত হয়ে যেতে হয়তো কখনো কখনো, ঠিক সেম এখানে আমি দেখছিলাম। প্রত্যেকটা সিন আমি নিজেকে ওই জায়গায় একদম মিলিয়ে মিশিয়ে নিতে পারছিলাম। মানে আমার মাকে সবাই বলে অনেকটা অপর্ণা সেনের মতো দেখতে। মার সাজগোজ, কথা বলা, মার চিন্তাধারা, মার পড়াশোনা, মার ব্যক্তিত্ব,
অঞ্জন দত্ত অপর্ণা সেনের যেরকম দেখিয়েছে না, একদম আমার বাবা আর মায়ের মতো। ওই রবীন্দ্রসঙ্গীত, ওই বই নামাচ্ছে, ওই পুরনো অ্যালবাম ঘাটা। মার একটা ভীষণ অভ্যেস ছিল পুরনো অ্যালবাম ঘাটা, ভীষণ। ওই সাদা কালো ছবি দেখা, যে ছবিগুলো পছন্দ হতো না মা সেই ছবিগুলো কেটে ফেলতো। কত মাকেও প্রশ্ন করতে দেখতাম বাবাকে, বাবার কোনো পুরনো বান্ধবীদের নিয়ে। একদম এক জিনিস মনে হচ্ছিল, অসম্ভব অসম্ভব সুন্দর একটা ছবি। কেউ অভিনয় করছিল না মনে হচ্ছে, মনে হচ্ছে রিয়েল। একদম অঞ্জন দত্তকে তো মনেও হচ্ছিল না, দুজনকেই মনে হচ্ছিল না। একটা, আমি রেগুলার এত ক্যান্সার রোগী দেখি, আমি নিজের মাকে দেখেছি, ঠিক যেরকম অভিব্যক্তি হয়, ঠিক যেরকম ঠিক একদম ওই জিনিসটাই দেখাচ্ছিল এখানে অপর্ণা সেনকে। সেজন্য কাউকে মনে হচ্ছে না কোনো অভিনয় করছিল। অনেকের মনে হতে পারে বইটা স্লো, অনেকের মনে হতে পারে এটা মধ্যে নতুন কিছু বলার কি আছে। কিচ্ছু নতুন নেই, সবাই জানি। বাবার সঙ্গে ছেলেদের এরকম দূরত্ব তো সবসময় আমরা দেখে থাকি। মা সেটা শেষ দিন অবধি বাবাকে বোঝানোর চেষ্টা করছিল যে ছেলের সঙ্গে দূরত্বটা মিটিয়ে নাও, ওকে ডেকে নাও, কথা বলো। 15 বছর তোমরা কথা বলোনি। এই যে জিনিসগুলো খুব কমন, কিন্তু একটা খুব সাধারণ জিনিসকে নিয়েও যে একটা এই রকম মাপের মুভি করা যায়। পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু ভালো লাগা ডিরেক্টরদের মধ্যে হয়ে একজন হয়ে গেল। খুব সুন্দর, অবশ্যই দেখো। ইঁদুরটাকে মুক্তি দিল, কিন্তু ইঁদুরটা বাইরে গেল না, ঘরেই চলে এলো। এই ছোট ছোট ডিটেলিং কাজ করা অসাধারণ, অসাধারণ। আমি তো একদম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি না, না হিন্দি, না বাংলা, না ইংলিশ, কিছু মুভি দেখি না। আমি খুব কম সিনেমা দেখি। তার থেকে আমার মনে হয় বাড়িতে তো দেখাবে, দেখে নেবো, বন্ধুদের সাথে আড্ডা মারতে বেশি পছন্দ করি। কিন্তু আজকে আমি দেখেছি এই মুভিটা। বৃহস্পতিবার দিন আমার প্রচণ্ড হেক্টিক ডে থাকে। অফিস থেকে এসে আমার পুরো ঘর বাড়ি ঝাড়া মোছা ডাস্টিং করে আমাকে পুজো করতে হয়, বাড়ি রান্নাবান্না করতে হয়। বাট আমি তাও আজ করেছি, করে আমি দেখেছি। খুব টায়ার্ড ছিলাম, বাট এখন অনেকটা ভালো লাগছে। প্রচণ্ড বা আমার জন্য মন খারাপ লাগছে, অসম্ভব, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর করে দেখাচ্ছিল অ্যানিভার্সারি সেলিব্রেশনস। এটাই উচিত আমার মনে হয়। মানুষ যখন আমরা ভাববো চলে যেতে হবে, তখন আমার যা যা করার, অপর্ণা সেন নিজের পছন্দ মতো ডিনার করছে, ড্রিঙ্ক করলো দুজনে মিলে, এরমভাবে। আমার বাবাকে আমরা 50 দিন খুব মানে সেই রাইস টিউব দিয়েই করে তাই। আর যেদিনকে আমি ঠিক করলাম, আমার জামাইবাবু ডাক্তার যে জিজ্ঞেস করলাম যে শুন, যদি চা দিই কী হবে রাইস টিউবে, তাটাকে ঠান্ডা করে যদি দিই কী হবে, বলে কিছু হবে না। আমি তো কাল থেকে চা দেওয়া হোক, বাবা যা খেতে পছন্দ করতো সেই রকমগুলি বাবাকে খাওয়ানো হোক। জানলা দরজা খুলে দাও, সারাক্ষণ বাবা এসি একদমই ওরকম জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকা পছন্দ করতো না। বাট নেক্সট দিন বাবা চলে গেল। তো এই যে জিনিসগুলো আমি সবসময় বলি না, ইগো একদম রাখতে নেই। সত্যি কথাই, মানুষের জীবন চলে যায়, আমাদের রাগ কমে না, ক্ষোভ কমে না, ইগো শেষ হয় না। কিন্তু কি হয় বলো তো, সত্যি কিছু হয় না, মনটা খুব ভারী হয়ে গেছে। মুভি দেখে বেরিয়ে চা খেলাম, রোল খেলাম। আজকে ইতুর মাও গেছিলো, আমার ফ্রেন্ডের মাও গেছিলো। হাঁটতে হাঁটতে বাড়ি এলাম, এসেই ভাবলাম তোমাদের সাথে একটু বলি। তোমরা সবাই দেখো এই মুভিটা, কদিন চলবে আমি জানি না, দেখে নিও, না দেখলে মিস করবে। একটু স্লো মুভি জেনে যাও, খুব ছোট্ট গল্প, খুব বেশিক্ষণের বইও না, 1 ঘন্টা 20-30 মিনিট হয়তো হবে, বাট দেখো। চলো, গুড নাইট বলি তোমাদের। অনেক কাজ এখন আমার, কালকে আবার অফিস আছে, অর্ডার আছে। বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, দেখো না কী করছে, চুলগুলোকে দেখো। এই যে বলছে মা এবার ছেড়ে দাও, এবার আমাদের সময় দাও, এবার ওদের দুজনকে সময় দিতে হবে। চলো টাটা বাই। মনে হলো এইটা না বললে
এই ফিলিংসটা হয়তো দেরি হয়ে যাবে শেয়ার করতে, সেই জন্য তোমাদের বললাম। চলো টাটা, বাই।